দিন এই নতুন প্যানেল অফ লয়ার আসার পরেই তো গেল যে ওর মাকে ট্যাগ করেন, তাহলে বৃন্দা গ্রোভারের মতো একজন স্বনামধন্য আইনজীবীদের তাদের মাথায় আসেনি এটা বিশ্বাসযোগ্য? ইনভেস্টিগেশন তখনই যদি ইনভেস্টিগেশন বন্ধ হয়। এখানে ফার্দার ইনভেস্টিগেশন মানে একজন ধরা পড়েছে, বাকিরা কারা? আমাদের রাজ্যে কোনো বিচার পেতে হলে আমি এটুকু বুঝে গেছি যে আপনাকে চাতক পাখির মতো চেয়ে থাকতে হবে, এবং সেই আন্দাজে আমার মনে হয় এই ডিউরেশনটা খুব বেশি হয়নি। শিক্ষা দুর্নীতিতে কিন্তু উপেন বিশ্বাস পুরো একদম সেই মাকড়সার জালটা এঁকে দিয়ে যেভাবে হেল্প করেছিল, হাইকোর্ট তাতে খুশি হয়েছিল। আমার মনে হয় ওনাকে ইমিডিয়েট এই কেসে নিযুক্ত করলে ভালো। মানে আমাদের রাজ্য সরকার যদি কোঅপারেট না করে এবং সিবিআই যদি সঠিকভাবে না এগোয়, ইন্টেনশন যদি ক্লিয়ার না থাকে, তাহলে তদন্তও কোনো দিন কমপ্লিট হবে না, বিচারও কোনো দিন হবে না, এবং আমাদের সেই রাস্তায় বসে থাকতে হবে। ছবিও দেখিয়েছে 8তলার ঘরটা সিল করা। আমি জানতে চাই সেই 8তলার সিল থেকে সিবিআই কী পেয়েছে, সেই ঘরের ভেতরে কী আছে, 8তলা রুটি, এবং তার রহস্য কী, সেই রহস্য কিন্তু আজও পর্দাফাশ হয়নি। ঘটনা দুটো প্রবাবিলিটি তোর, একটা হচ্ছে ওই জায়গায় ঘটনাটা ঘটেনি, তাই কেউ দেখতে পায়নি, আর একটা হচ্ছে ওই জায়গায় হয়েছে, অনেকে অনেক কিছু দেখেছে, এখন মুখ বন্ধ রেখেছে। যদি সিনিয়র রেসিডেন্ট ডাক্তাররা, আমি বলছি হ্যাঁ হতে পারে, কেউ ভুল করে ইনকাম করেছে, আপনার দাবিই ঠিক, আপনি তদন্ত করুন। আর জুনিয়র ডাক্তাররা যেটা বলেছে আমরা ইনকাম ট্যাক্স ফাইল করে দেবো, মেডিকেল কলেজে কাজ করছে ও মাইনাও নিয়েছে, তাহলে মাইনাটা আপনারা দিলেন কেন? যখন দেখছেন যে মেডিকেল কলেজ থেকে সে ডিস্ট্রিক্ট হসপিটালে যায়নি, আপনার তো মাইনা তখনই বন্ধ করা উচিত ছিল, তখন আপনারা ঘুমাচ্ছিলেন। বৃন্দা গ্রোভারকে সরানো হয়নি, আমি এটা ক্লিয়ার করে দিই, বৃন্দা গ্রোভার নিজে সরে গেছে। আমরা দেখতে পেলাম যে একের পর এক ধর্না, একের পর এক অনশন। প্রথমে জুনিয়র চিকিৎসকরা তারা ধর্নায় বসলেন, তারা আন্দোলন করলেন, রাস্তায় হাঁটলেন, তারপরেই দেখা গেল যে সিনিয়র চিকিৎসকরাও এখন ইতিমধ্যেই ধর্মতলায় কিন্তু তারাও ধর্নায় বসেছেন। তো এত ধর্না করে, এত আন্দোলন করে, এত অনশন করে শেষ পর্যন্ত কি হচ্ছে বলুন? কি বিচার কি পাচ্ছে? আগামীকাল আবারও শুনানি রয়েছে হাইকোর্টে। নির্যাতিতার পরিবার থেকে আবার নতুন করে খুনের মামলা দায়ের করা হয়েছে হাইকোর্টে। আমার সঙ্গে ইতিমধ্যে রয়েছে সিনিয়র চিকিৎসক তাপস প্রামাণিক। আপনারা এত আন্দোলন করছেন, এত ধর্নায় বসছেন কেন, কিসের জন্য? কোনো তো বিচার হচ্ছে না। না, আগে আমি ঠিক করে দিই, সিনিয়র চিকিৎসক একদমই নই, আমি জুনিয়রদের ভেতরেই পড়ি, কিন্তু যেহেতু আমি এখানে সার্ভিস ডক্টর, সেই হিসাবে সিনিয়র আর জুনিয়রের মাঝামাঝি, মানে সবাই কনফিউজড। তো ফ্যাক্ট হচ্ছে, দেখুন, আন্দোলন জুনিয়ররাও করেছে, তখনও সিনিয়ররা ছিল, এখন সিনিয়ররা করছে, তার সাথে জুনিয়র ডক্টররা আছে। কিন্তু মুশকিলটা হচ্ছে, দেখুন, রাজ্য সরকারকে তো সেই বিচারের জায়গাটা যেমন দিতে হবে, মানে করে দিতে হবে, ঠিক তেমনি সিবিআইয়েরও উচিত। কিন্তু এখন থেকে মনে হচ্ছে সিবিআইও জং ধরে গেছে। সেই কলকাতা পুলিশের এগেনস্টে যে অভিযোগ উঠেছিল, এবং সেই কলকাতা পুলিশ এই তদন্তে নেমে যা করেছিল, সিবিআইও তাই করেছে। আলটিমেট নেট রেজাল্ট তো খুব বেশি কিছু হয়নি, শুধুমাত্র যে ফিনান্সিয়াল ইরেগুলারিটিসের কেসটা রয়েছে সেইটা নিয়ে চার্জশিট জমা দিতে গিয়ে সেখানেও সমস্যা। সেখানে হচ্ছে রাজ্য সরকার তাদের এনওসি দেয়নি বলে সেটা কোর্টে এখনও পর্যন্ত অ্যাকসেপ্ট করেনি, সেই জন্য রাস্তায় নেমেছে। দেখুন, ডেমোক্রেটিক স্পিয়ারে এটা সবারই রাইট আছে, রাস্তায় নেমে আন্দোলন করা, ডেমনস্ট্রেশন করা, সেটা অ্যাজ ইউজুয়াল করছে, এবং বিভিন্ন অর্গানাইজেশন করছে। এখন মুশকিলটা হচ্ছে, সত্যি কথা বলতে, আমাদের রাজ্য সরকার যদি কোঅপারেট না করে এবং সিবিআই যদি সঠিকভাবে না এগোয়, ইন্টেনশন যদি ক্লিয়ার না থাকে, তাহলে তদন্তও কোনো দিন কমপ্লিট হবে না, বিচারও কোনো দিন হবে না, এবং আমাদের সেই রাস্তায় বসে থাকতে হবে। যেমন আপনি যদি বলেন যে প্রাইমারি রিক্রুটমেন্ট, তারপরে এই স্কুল কলেজে যে রিক্রুটমেন্টগুলো ছিল, তারাও তো বছরের পর বছর ধর্ণা দিয়ে বসেছিল। এখনও যদি বলা হয় যে তাদেরই কি সমাধান হয়েছে, আমি তো বলবো এখনও তাদেরও সমাধান হয়নি। এটা তো শুরু হয়েছে ধরুন অগাস্ট মাস থেকে, এবং তারা কতদিন, কয়েক বছর ধরে। এখন মুশকিলটা হচ্ছে, মানে এখন রাজ্য সরকারকে আপনি ব্লেম করছেন, আমিও ব্লেম করছি, কিন্তু সিবিআই যারা মেন প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি ইন ইন্ডিয়া, তারা কি করছে? তারা একটা কনক্লুশনে পৌঁছাতে পারছে না। বা তার আগে যদি দেখা যায় সারদা বা নারদা হয়েছে, তার কি কনক্লুশন আপনি জানেন না। তো মুশকিলটা হচ্ছে, আমাদের রাজ্যে কোনো বিচার পেতে হলে আমি এটুকু বুঝে গেছি যে আপনাকে চাতক পাখির মতো চেয়ে থাকতে হবে, এবং সেই আন্দাজে আমার মনে হয় এই ডিউরেশনটা খুব বেশি হয়নি। সবে আগস্ট থেকে যে ডিসেম্বর মাস পার হয়েছে, যদি রাজ্য সরকারের আরও বড় বড়, মানে এই রাজ্যের যে দুর্নীতিগুলো হয়েছে, শিক্ষা, খাদ্য, এখন বর্তমানে স্বাস্থ্য, সবগুলোতেই এইরকম। তার আগে সারদা নারদা, মানে সবাই মানুষ চাতক পাখির মতো চেয়ে আছে, কারণ সারদা নারদার যেখানে কনক্লুশন হয়নি, তারপরেরগুলো তো এখন ওইভাবে পড়েই আছে, আর স্বাস্থ্য তো সবার শেষে। তো এইটা কতদিন লাগাবে, এইটা নিয়ে কনফিউশন। কিন্তু তবুও আমরা ভেবেছিলাম যে যেহেতু এটা রেপ অ্যান্ড মার্ডার কেস, এই কেসগুলোয় অত সময় লাগে না। যেমন কুলতলিতে রাজ্যের পুলিশ একটা ভালো তদন্ত করে সাবমিশন করেছে, সেটা অবভিয়াসলি একটা ভালো দিক। আমরা চাই, এবার কেউ বলতে পারে তাহলে দেখুন, আমরা বিচার অবভিয়াসলি চাই,
কুলতলিরও বিচার চাই, আরজি করেরও বিচার চাই, বা আর যেখানে যেখানে হয়েছে এই ঘটনা তারও বিচার চাই। তো কুলতলিতে এটা করেছে, অবভিয়াসলি সেটা প্রশংসার দাবি রাখে। তার মানে তো এটা নয় যে আরজি করে যে অন্যায়টা হয়েছে সেই অন্যায়টাকে আমি রাজ্য সরকারের বা রাজ্যের পুলিশকে আমি সমর্থন জানাবো, এটা কোনোদিন হতে পারে না। এক্ষেত্রেই তো শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে সিবিআই তো আপনারাই চেয়েছিলেন তাপসদা, তাহলে সিবিআইয়ের প্রতি এখন কেন আপনাদের এত অভিযোগ? না, সিবিআই আমরা চেয়েছি, কিন্তু সিবিআইয়ের কি হচ্ছে এর আগেও আপনারা তো দেখেছেন, শুধুমাত্র এই তদন্তের ক্ষেত্রে না, নারদা কনক্লুশনে যায়নি, শিক্ষা খাদ্য সেখানে তো বারবার অভিযোগ উঠেছে। সেই অভিযোগ কী হয়, তারা গলা পর্যন্ত পৌঁছায়, মাথা ধরে না। এই কথা তো আমি বলিনি, এই কথা কে বলেছে? এই কথা হচ্ছে হাইকোর্টের জাস্টিস যারা জাজ ছিলেন, এক্স জাজ, আমি নাম বলছি অভিজিৎ গাঙ্গুলি স্যার, তিনি নিজে বলেছেন। তো সেইটা হচ্ছে সমস্যা কি, সেখানে তো আক্ষেপ মানে ভৎসনা করেছে হাইকোর্টের জাজরা, সুপ্রিম কোর্টের জাজেরা, তো তারা তো নিশ্চয়ই আমাদের থেকে অনেক বেশি বোঝেন। তো তারা যখন ভৎসনা করেছেন, কেন করেছেন? তো আমরা সিবিআই চেয়েছি, অবভিয়াসলি সিবিআই কিছু তো করেছে, যেমন ফিনান্সিয়াল ইরেগুলারিটিসের কেসটা যথেষ্ট ভালো তদন্ত করেছে বলেই আমি জানি যে ওরা যে হারে তদন্ত করেছে, আশিস পান্ডে জেলে আছে, তার জন্যই এই সন্দীপ ঘোষ জেলে, তার জন্যই বিপ্লব সামথিং ঘোষ, সুমন হাজরা, আফসার আলী, অনেকেই তো জেলে। তার আগে তো এইটা নিয়ে রাজ্য পুলিশের হাতে অনেকগুলো মানে রাজ্য পুলিশ, সিএমও, তারপরে আপনার আর যে সমস্ত ইন্টেলিজেন্স উইংগুলো আছে সেখানে কমপ্লেন জানিয়েছিলেন আক্তার আলী সাহেব। কী হয়েছে তাদের? কিছু তো করেনি। সিবিআই করেছে, কিন্তু সিবিআই ওটা করেছে মানে এই জায়গায় আমরা তাকে ক্লিন চিট দিতে, ওটা তো হতে পারে না। সিবিআই এই ক্ষেত্রে ফিনান্সিয়াল ইরেগুলারিটিসের তদন্ত খুব দ্রুততার সাথে করলো এবং যথেষ্ট দক্ষতা বা প্রশংসার দাবি রাখে। সেটা নিজাম প্যালেস থেকে কন্ট্রোল হচ্ছে। তাহলে সিজিও কমপ্লেক্স থেকে আমরা কি দেখুন, আমরা কি ফিনান্সিয়াল ইরেগুলারিটিসের কমপ্লেনটাও আমাদের কাছে কিন্তু অভিযোগ। আমরা কি ফিনান্সিয়াল ইরেগুলারিটিসটা দেখছে নিজাম প্যালেসের সিবিআই টিম, আর সিজিও কমপ্লেক্সটা রেপ অ্যান্ড মার্ডার টিম। আমরা কোনোদিন দেখেছেন যে কেউ ওই নিজাম প্যালেসে গিয়ে ঘেরাও করেছে? কেন ঘেরাও করেনি? কারণ সিবিআইয়ের ফিনান্সিয়াল ইরেগুলারিটিসের যে কেসটা চলছে সেটা নিয়ে আমরা খুশি, আমাদের কোনো অভিযোগ নেই। বরং আমরা রাস্তায় যারা বসেছে যে রাজ্য সরকার কেন এনওসি দিচ্ছে না, তাহলে আমরা সেখানে কিন্তু সিবিআইয়ের প্রশংসা করছি। তারা প্রশংসার কাজ করেছে বলছি, কুলতলিতে রাজ্য পুলিশ প্রশংসার কাজ করেছে করছি। তার মানে কি এটাই যে রাজ্য পুলিশ এই সিজিওর যে সিবিআই টিম কাজ করছে আমাদের এই অভয়ের রেপ অ্যান্ড মার্ডার কেসে, সেই জায়গায় আমরা কোনো প্রশ্ন তুলতে পারবো না? আমরা একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে থাকি, এখানে আমাদের রাইট আছে আমাদের কোশ্চেন করার। আমরা দেখতে পাচ্ছি, দেখুন আমরা এটা হাওয়ায় ভাসাচ্ছি না, আমরাও এই মেডিকেল কলেজের থেকেই পাস আউট, বিভিন্ন বড় বড় মেডিকেল কলেজ থেকে পাস আউট হয়েছে, কেউ ফরেন্সিক এক্সপার্ট, কেউ এক্স সিবিআই ডিরেক্টর, তাদের কথাও আমাদের সাথে মিলে যাচ্ছে। সেখানে আমরা রিপোর্ট বেস কথা বলছি, যেমন বডি নেই, সবাই বলছে বডি পুড়িয়ে দিয়েছে, এভিডেন্স লোপাট হয়েছে, কিন্তু রিপোর্ট তো কথা বলে। আপনি যে রিপোর্টটা দেখবেন, পোস্টমর্টেম রিপোর্টের ইমপ্রেশনে কী লেখা আছে, একটা হচ্ছে যে কজ অফ ডেথ হচ্ছে স্মদারিং অ্যান্ড ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন। এই স্মদারিং অ্যান্ড ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন একজন সঞ্জয় রায়ের পক্ষে করা সম্ভব নয়। এটা একটা সায়েন্টিফিক থিওরি, এটা কোনো ভাসিয়ে দেওয়া কথা নয়। এইবার দেখুন ওখানে পোস্টমর্টেম টিমে অনেকগুলো অসঙ্গতি আছে। প্রথম অসঙ্গতি হচ্ছে যে সেদিন 6টার পরে এই পোস্টমর্টেম হয়েছে, নিয়ম অনুসারে আপনাকে 6টার পরে পোস্টমর্টেম করলে একজন ওই এসপি বা ডিসি র্যাঙ্কের অফিসারকে দিয়ে সাইন করাতে হয়, মানে তার পারমিশন লাগে। সেই পারমিশন কি পেয়েছিল? পায়নি। টালা থানার একজন এসআই র্যাঙ্কের অফিসার না এসআই র্যাঙ্কের অফিসার এটা দিয়েছিল। এখন কথা হলো, তাহলে এই পোস্টমর্টেম টিমে 3 জন ডক্টর এরা কেন করলো? কী জন্য করলো? তার এগেনস্ট থেকে উঠবে না। তারপরে দেখুন যে এই যে আমরা সিবিআই বা পুলিশ বোঝানোর চেষ্টা করছে একা সঞ্জয় রায় করেছে। আমি বলতে চাই যে প্রায় 20টার উপরে ইনজুরি, সেই ইনজুরিটা অ্যান্টিমর্টেম ইনজুরি, নট পোস্টমর্টেম, যে আপনি মেরে দিয়েছেন তারপরে ইনজুরি করেছেন। তাহলে মেরে দেওয়ার আগে এতগুলো ইনজুরি করে সে কোনো চিৎকার করেনি, আর চিৎকার করলে তার ওই ডিপার্টমেন্টে আই উইটনেস থাকবে না, সেটা হয় না। দুটো প্রবাবিলিটি ধর, একটা হচ্ছে ওই জায়গায় ঘটনাটা ঘটেনি তাই কেউ দেখতে পায়নি, আর একটা হচ্ছে ওই জায়গায় হয়েছে অনেক কিছু দেখেছে এখন মুখ বন্ধ রেখেছে। বা ওই যে ক্রাইম সিন, আমাদের যেটা সবথেকে বড় ধারণা, লোকে বলছে ওটা ক্রাইম সিন নয়, সেটা আমাদেরও একটা বেশ কিছু জিনিসের উপর বেস করে মনে হচ্ছে সেই জায়গাটা যে অত সাজানো গোছানো কেন ছিল। 8তলায় আপনাদের মিডিয়া থেকে অভিযোগ তুলেছে, ছবিও দেখিয়েছে 8তলার ঘরটা সিল করা। আমি জানতে চাই সেই 8তলার সিল থেকে সিবিআই কী পেয়েছে, সেই ঘরের ভেতরে কী আছে 8তলা রুটি, এবং তার রহস্য কী, সেই রহস্য কিন্তু আজও পর্দাফাশ হয়নি। ঘটনাক্রমে আমরা জানি কি ওটা অর্থোপেডিক্সের ওটি, যতদূর আমি জানি, আর সন্দীপ ঘোষ হচ্ছে অর্থোপেডিক্সের প্রফেসর। তাহলে এই রহস্যের গন্ধ কি 8তলা রুটিতে কী আছে, এই জিনিসগুলো কি উদ্ঘাটন হয়েছে? হয়নি।
তারপরে যে স্যাম্পেলগুলো পেয়েছে পোস্টমর্টমে বলছে ভিসকাস লিকুইড 150 গ্রাম, যেটা নিয়ে একটা মিম বেরিয়েছে একজন ডাক্তারবাবুকে নিয়ে, কেউ বলছে বীর্য ওই সামথিং। আমি সেই তর্কে যাচ্ছি না, আমি তর্কে যাচ্ছি যে প্রথমত ভিসকাস লিকুইডের যেটা মেজারমেন্ট হয় সেটা মিলিলিটারে হতে পারে, গ্রামে কেন হবে? এমজি গ্রামে করেছে, তো যদি করেও থাকে তো ওর কম্পোজিশন কী ছিল সেটা কি আজ পর্যন্ত এসছে? বা অন্যান্য যে সমস্ত জিনিস কালেক্ট করেছে, যে সমস্ত সোয়াব বা লিকুইড বা যা যা ছিল সেগুলো রিপোর্ট কোথায়? ফার্স্ট চার্জশিটে তো কোথাও দেখতে পাচ্ছি না। বা এই যে তারা বলছে আমরা 300-400 উইটনেস না কতজন এক্স্যাক্ট আমি বলতে পারবো না, তারা উইটনেস কী করেছে, ওই ডিপার্টমেন্টের নার্সিং স্টাফকে ডেকেছে আশা করি, ইআরএস সিকিউরিটি আছে বা অন্যান্য অনেকগুলো স্টাফ আছে, বিভিন্ন ক্যাটাগরি স্টাফ। আপনারা কি ফার্স্ট চার্জশিটে কয়েকজন ডাক্তার ছাড়া বাকি কারোর কোনো স্টেটমেন্ট কিছু পেয়েছেন? কোথায় গেল তারা স্টেটমেন্টগুলো? নির্যাতিতার মা আজকে কেন হাইকোর্টের দ্বারস্থ হয়েছে, এবং আমি কেন বৃন্দা গ্রোভারের টিমের দিকে আঙুল তুলেছি একটাই কারণ নির্যাতিতার মাকে উইটনেস হিসাবে রাখা হয়নি। কেন রাখা হলো না? মেয়েটা কি শুধুমাত্র বাবার, মারও যন্ত্রণা সমান দুজনেরই। এবার তারা বলছে মা সহ্য করতে পারে, এটা হয় না। যার বাবা সহ্য করতে পারছে তার মাও সহ্য করতে পারে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তার বাবা যাচ্ছে, মাকে নিয়ে যাওয়া হচ্ছে না, তাদের ট্রায়াল রুমে রেখে দিচ্ছে। কেন রেখে দিচ্ছে? ঢুকতে দেওয়া হচ্ছিল না, এই ব্যাপারে তাদের লয়ার কেন গাইড করলে না? আর তার মাকে তাহলে এই নতুন যে আইনজীবীর প্যানেল তারা প্রথমেই কী করে উইটনেস হিসাবে তারা অ্যাপ্লাই করলো? এতদিন বৃন্দা গ্রোভার কেন করেন? সিবিআই অবজেকশন করেছে, তার সত্ত্বেও কিন্তু তার মা বাবাকে করানোর জন্য ট্রাই করেছে। তাহলে বৃন্দা গ্রোভারের টিমের কি এটা উচিত ছিল না? এবং দেখুন ডিসি নর্থ সিপি যেখানে বলা হচ্ছে প্রমাণ লোপাট হয়েছে, সেই প্রমাণ লোপাট যদি সত্যিই হয়ে থাকবে তার তদন্ত রিপোর্ট 3 মাস বাদে কী পুরো সিবিআই দেয়নি? আর এই তদন্ত লোপাটে ডিসি নর্থ আর সিপির ভূমিকা কী? সেই ভূমিকা কি খতিয়ে দেখেছে? কোনো দিন কি ডেকেছে সিবিআই? ডাকেনি। তাহলে এই তদন্তে এতগুলো অসঙ্গতি কেন? এই প্রশ্নগুলো আপনারা কেন, আপনাদের পক্ষ থেকে কেন আদালতে করা হচ্ছে না? এই দেখুন, আমাদের পক্ষ থেকে আদালতে কেন করবো? আদালতে করবে হচ্ছে মেয়ের পক্ষের বাড়ির যে আইনজীবী বৃন্দা গ্রোভার অ্যান্ড টিম, তারা করবে। তারা করেনি। দেখুন, আমি জেডিএফ এর মেম্বার নয়, জেপিডির মেম্বার নয়, আইএমএরও মেম্বার নয়। এই প্রশ্নগুলো এখন বলতে পারেন যে এই প্রশ্নগুলো কেন বৃন্দা গ্রোভার যেদিন সরে যায় সেদিন একটা কথা উঠেছিল যে ইন্টারনাল কিছু ইন্টারফারেন্সের কারণে সে সরে গেছেন। সেটা নিয়ে আপনাদের কেউ সাংবাদিকরা, একজন বিখ্যাত সাংবাদিক বিশাল প্রশ্ন তুলেছিলেন। তো আমি বলতে চাই যে ট্রায়ালটা কেন শুরু হলো, তার মাকে কেন ইনক্লুড করানো না, এই প্রশ্নগুলো যেদিনই ফার্স্ট চার্জশিট পড়ে সবাই তো অসন্তুষ্টি প্রকাশ করে। এই প্রসঙ্গে আমি আসছি, আগে আপনি বলুন যে যেটা শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে দুর্গাপুজোটা জুনিয়র ডাক্তার তাদের জন্য মাটি হয়ে গিয়েছিল, দুর্গাপুজোয় যাতে নানা রকম অসুবিধা হয় সাধারণ মানুষের, তার জন্য তারা ওই ধর্মতলায় তারা অনশন করেছেন, ধর্ণা করেছেন। আবার যে বড়দিন আসছে সেই বড়দিনের সময় আপনারা এই ধর্মতলাতে ধর্ণা করলেন। দেখুন, আমি তো সিনিয়র ডাক্তারদের অর্গানাইজেশনের পার্ট নই, জুনিয়র ডাক্তারদেরও অর্গানাইজেশনের পার্ট নই। এখন আমি সেই সময় প্রতিদিন সেখানে গেছি, আন্দোলনের একজন পার্ট। এবার আমি সেখানে গেছি। এখন আপনারা ভোটে জিতে এসছেন, মেজরিটিতে জিতে এসছেন, পরে 6টা উপনির্বাচনেও জিতেছেন। তো সেক্ষেত্রে আপনাদের তো ভয় হওয়ার কিছু নেই। আর মানুষ যদি দেখা যায়, দেখুন দুর্গাপুজো মানুষ কখন করে? দুর্গাপুজো করার আগে কিন্তু সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের রাজ্যের যে মা দুর্গারা, জ্যান্ত দুর্গারা আছে তাদেরকে সুরক্ষিত করা। আজকে আরজি করের মতো হাই সিকিউরিটি জোনে একটা, সে তো মা দুর্গা, জ্যান্ত মা দুর্গাই তো বলি করে দিল। তারপরে কেউ রাজ্যের মানুষ যদি এখন পুজোতে না নামে, তারা উৎসব পালন না করে, সে তো রাজ্যের মানুষ যেটা ভালো বুঝেছে সেটা করেছে। তো যদি ধরুন জুনিয়র ডাক্তারদের কথায়, জুনিয়র ডাক্তাররা তো রাস্তায় গিয়ে টেনে নিয়ে আসেনি বা বলেনি আসুন আমাদের এখানে ডিম ভাত খাওয়ানো হবে, ডিভিশন বেঞ্চে কিন্তু ধাক্কা খেলো। দেখুন, জুনিয়র ডাক্তার হোক সিনিয়র ডাক্তার হোক, কেউ কি রাস্তায় গিয়ে বলেছে হাত ধরে নিয়ে আসেনি? কেউ বলেনি আপনি আসুন ডিম ভাত খাওয়াবো, কেউ বলেনি আপনি বিরিয়ানি খাওয়াবো। বরং স্বাস্থ্য ভবনে জমা হলে লোকে ডিম ভাত, ডাল ভাত, বিরিয়ানি যে যা পেরেছে নিয়ে এসছে। তাই সেটা সাধারণ মানুষ বেছে নিয়েছে। আবার সাধারণ মানুষই আপনাদের উপনির্বাচনে 6টা উপনির্বাচনে ভোট দিয়েছে। তো আপনি আপনার রায়টাকে বলছেন যে এটা জনগণের রায়, সেটাকে কেন আপনি? একটা কথা বলুন, যখন জুনিয়র চিকিৎসকরা অনশন করেছেন সাধারণ মানুষ অনেক টাকা ডোনেশন করেছিলেন, আমরা দেখেছি। এক্ষেত্রে বলা হচ্ছে যে পপুলারিটি পাওয়ার জন্য, নিজেদের পরিচিতি পাওয়ার জন্য এবং নিজেদের ফান্ড গোছানোর জন্য জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করেছেন, নাটক করেছে, যথারীতি এটা বলা হচ্ছে। পার্টিকুলারভাবে সেই দিক থেকে দেখতে গেলে সিনিয়র চিকিৎসকরা এখন ধর্ণা করছেন এবং তাদের এগেনস্টও একই। আর তারাও কি টাকা নেওয়ার জন্য, টাকা তোলার জন্য, নিজের পরিচিতি বাড়ানোর জন্য এটা? আচ্ছা, আমি একটা কথা বলি। ধরুন আমি যাই বলবো, যেহেতু আমি ডাক্তারদের একটা পার্ট,
সাধারণ মানুষ বা আপনারা মিডিয়ারা কেউ বিশ্বাস নাও করতে পারেন, বা রাজ্য সরকারের যারা এই কথা বলছেন, আমার বক্তব্য হচ্ছে তারা একটা কাজ করুক না, যে এই যে বলছে এই টাকা বিভিন্নভাবে এসছে, অন্যভাবে এসছে, তাদের হাতে ইন্টেলিজেন্স উইংস আছে, ফিনান্সিয়াল উইং আছে, তো তারা তদন্ত করুক। তদন্ত করতে অসুবিধা কোথায়? আপনার যদি মনে হয় যে কোনো জায়গায় কোনো দুর্নীতি হয়েছে, তাহলে আপনি সেটা তদন্ত করুন। কিছুদিন আগে কি বলা হচ্ছে, জুনিয়রদের টাকা হিসাব দিতে এইটা এবার লেট মি টক। এবার আমি বলি যে এই যে কিছুদিন আগে বলা হলো যে স্বাস্থ্যসাথীর কার্ড তার নাম ভাঙিয়ে সিনিয়র রেসিডেন্টরা ইনকাম করেছে। আচ্ছা আপনি বলুন তো, সিনিয়র রেসিডেন্ট যে ডক্টররা কত কোটি টাকা, মনে হয় 55-56 কোটি টাকা যে ইনকামের একটা আপনাদের বিশেষ মিডিয়াতে সেটা বের করেছিল। প্রথম নামটাই ছিল ভুল নাম। প্রথম নামটা ডক্টর সমুদ্রগুপ্ত, সে হচ্ছে সে অনেক সিনিয়র রেসিডেন্টই নয়, 2001-এ পাস করা তো দিয়েছে। আর একটা নাম হচ্ছে একজন নেফ্রোলজিস্টের নাম। নেফ্রোলজিস্টের নাম, এবার তার প্রতিটা মেডিকেল নার্সিংহোমে নেফ্রোলজিস্টের নামেই বিল হয়। সে হয়তো একটা পেশেন্ট পারপাস একটা ডায়ালিস হলে 50 টাকা পায়, তার বেশি পায় না। তো এইগুলো করেছেন, তাহলে আপনি মুখে বলছেন, অ্যাকশন নিচ্ছেন না কেন? যদি সিনিয়র রেসিডেন্ট ডাক্তাররা, আমি বলছি হ্যাঁ হতে পারে, কেউ ভুল করে ইনকাম করেছে, আপনার দাবিই ঠিক, আপনি তদন্ত করুন। আর জুনিয়র ডাক্তাররা যেটা বলেছে আমরা ইনকাম ট্যাক্স ফাইল করে দেবো, তো আপনাকে তো টাইম দিতে হবে। আচ্ছা আমি যদি এখন বলি বিচার আমাকে 1 বছরের ভিতর দিয়ে দিন, আপনারা তা দিতে পারছেন না, কিন্তু আপনার টাকার হিসাবে আপনাকে 6 মাসের ভিতর দিতে হবে। এটা কি হয়? আপনি যে দেশের বিচার চাইতে গেলে নির্ভয়া কেসে ক বছর হলো? 8 বছর হয়েছে। তাহলে আপনি এখন একটা জুনিয়র ডাক্তার একটা মুভমেন্ট করেছে, সেই মুভমেন্টে 6 মাসের মাথায় কি করে আপনি টাকার হিসাব চান? বা যারা টাকা দিয়েছে, আমিও তো টাকা দিয়েছি, হিসাব তো চাইছি না। বা আমার কথা শুনে অনেক নন মেডিকেল পার্সন এদের ফান্ডে টাকা জমেছে। আমার কোনো ফ্রেন্ড বা কোনো সিনিয়র জুনিয়র, ইনক্লুডিং আমি বলতে পারি যারা আউট অফ কান্ট্রি আছে, তারা পর্যন্ত বলেন তারা চাইছে সাধারণ মানুষ চাক। আমি বলছি সাধারণ মানুষ যারা টাকা ডোনেট করেছে, তারা যেদিন চাইবে সবাই হিসাবটা দিয়ে দেবে, ইনকাম ট্যাক্স তো ফাইল করবে, আপনি দেখবেন। এরপরে যদি ফিনান্সিয়াল উইং আছে, তাদের রাজ্য সরকারের সমস্ত রকম পাওয়ার আছে, তারা যদি কোনো দুর্নীতি হয়ে থাকে সে দুর্নীতি সামনে নিয়ে আসুক। এখন ওই দুর্নীতি, ওই খোকলা দুর্নীতি হলে হবে না যে এসআরদের নামে চালিয়ে দেবো। সমুদ্রগুপ্ত যে বহু পুরনো কালের ডাক্তার, তাকে আমি এসআর দিয়ে চালিয়ে দেবো, তারপরে এটা লোকের ভোট ব্যাংকের পলিটিক্সে আমি ইউজ করব, এটা হয় না। তাহলে এতদিন কোন ডাক্তার এগেনস্টে অ্যাকশন নিয়েছে? যেমন কিছুদিন আগে আর একটা রিপোর্ট বের করেছে যে সিনিয়র রেসিডেন্ট ডাক্তাররা মেডিকেল কলেজ থেকে যায়নি, তাদেরকে 20 লাখ টাকা করে স্বাস্থ্যনে জমা দিতে হবে, একটা অর্ডার বেরিয়েছে। সেইটা নিয়েও তো কথা হয়েছিল। তো একটা ডাক্তার ধরুন এখানে মেডিকেল কলেজ থেকে পিজি, কেউ আরজি করতে পাশ করেছেন, এখানকার যিনি প্রিন্সিপাল তিনি আটকে দিয়েছেন, না এখানকার নয়, বিভিন্ন মেডিকেল কলেজের ইন্ডিভিজুয়াল প্রিন্সিপাল আটকেছে যে আমার এখানে ডাক্তার নেই, আমি তোমাকে ছাড়বো না। তাহলে সে 2 বছর বাইরের স্টেটে দেয় বা ডিস্ট্রিক্টে দেয়নি, সে মেডিকেল কলেজে তো সার্ভিস দিয়েছে, সে মানুষের সার্ভিসই দিয়েছেন। তাহলে আপনি 20 লাখ টাকা কী করে নোটিশ করলেন? তাহলে এই নোটিশ আপনার করা তো উচিত নয়, স্বাস্থ্যবান এটা করেছে। দ্বিতীয় কথা হচ্ছে যে এখন ধরে নিলেন যে তার একটা অর্ডার হয়েছিল, ধরুন আরজি করে কোনো একজন ডাক্তারের নর্থ বেঙ্গলের কোনো একটা ডিস্ট্রিক্ট হসপিটালে পোস্টিং হয়েছিল, সে যায়নি, এই প্রিন্সিপাল আটকে দিয়েছে। তো স্বাস্থ্য ভবন কি অন্ধ নাকি? তাহলে একে মাইনাটা কেন দিল 2 বছর ধরে? এখানে সে তো মেডিকেল কলেজে কাজ করছে, ও মাইনাও নিয়েছে, তাহলে মাইনাটা আপনারা দিলেন কেন? যখন দেখছেন যে মেডিকেল কলেজ থেকে সে ডিস্ট্রিক্ট হসপিটালে যায়নি, আপনার তো মাইনা তখনই বন্ধ করা উচিত ছিল, তখন আপনারা ঘুমাচ্ছিলেন। এখন আপনারা যাবতীয় মেশিনারি ইউজ করে এর এগেনস্টে তদন্ত কমিটি, ওর এগেনস্টে তদন্ত কমিটি। এবার দেখুন, এবার আমাকে এরা তো এগুলো রিভার্স ঝামেলা করবে, কোর্টে যান, টাকা খরচ করুন, এছাড়া তার কোনো রাস্তা নেই। বড় উকিল ঠিক করুন, এই কেস থেকে আপনি বের করুন। এইভাবে ডাক্তারদেরকে আটকানোর চেষ্টা করছে। আর এই যেটা আপনি বললেন, যে আমি যেটা তখন বলতে বলতে থেমে গেলাম, যে বৃন্দা গ্রোভারকে কেন বৃন্দা গ্রোভারকে সরানো হয়নি, আমি এটা ক্লিয়ার করে দিই, বৃন্দা গ্রোভার নিজে সরে গেছে। কারণ যে প্রশ্নগুলো আমার মনে ছিল, সেই প্রশ্নগুলো তার ফ্যামিলির সামনে আমি রেখেছিলাম এবং 2 জন আইনজীবী রেখেছিলেন। সেই প্রশ্নগুলোই তারা বৃন্দা গ্রোভারের টিমকে জিজ্ঞাসা করেছিলেন, তার কাছে উত্তর ছিল না। উত্তরটা থাকবে কি করে? এই জিনিস তো দেখুন, এতদিন এই নতুন প্যানেল অফ লয়ার আসার পরেই তো গেল যখন মাকে ট্যাগ করেন। তাহলে বৃন্দা গ্রোভারের মতো একজন স্বনামধন্য আইনজীবীদের তাদের মাথায় আসেনি এটা বিশ্বাসযোগ্য? এবং বিনীত গোয়েল, সিপি নর্থকে কোনোদিন ডাকা হলো না, সেটা কি বৃন্দা গ্রোভার ম্যাডাম কোনোদিন সুপ্রিম কোর্টের ফ্লোরে দাঁড়িয়ে জাজদের কি বলেছেন? বলেন তো নি। তাহলে এতগুলো অসঙ্গতি তিনি কেন রেখেছিলেন? সবাই দাবি তুলছে ইন্টারনাল ইনফারেন্স, আপনাদের একজন বিখ্যাত সাংবাদিকও সেটা বলেছেন। ইন্টারফারেন্স যদি হয়ে থাকে, যদি দোষ কেউ দেয়, সেই দোষটি দিয়ে আমি রাজি। কারণ এইটার যখন সরানো হয়েছিল তখন আমি বলেছিলাম যে আপনাদের আইনজীবী ঠিকঠাক লড়াই করছেন না। আর দেখুন এখন রাস্তায় যত কিছু হই সেটা আমি যাই, কিন্তু আমার যেটা মেন কনসেন্ট্রেশন, আমরা কোর্টে গিয়ে কি লড়াই করব। তাদের যে আইনজীবী এখন প্যানেল লড়াই করছে, আমি যতদূর জানি তারা দক্ষতার সঙ্গে কেসটাকে দেখছে এবং আমিও টাচে আছি। এবং আমার মেন ফোকাস থাকবে যে তাদের এই লয়াররা যে জিনিসটা এর আগে করেনি
সেটা যেন এখন করা হয় এবং বিচারটা আলটিমেটলি আদালত দেবে এবং সিবিআইকে বাকি ওরা যেটা ডিমান্ড করেছে ফার্দার ইনভেস্টিগেশন, কারণ সিবিআই এখন ইনভেস্টিগেশন ভার্বালি বলেছিল আমরা এন্ড করছি, কিন্তু সেটা এন্ড হয়নি। যেহেতু লয়ার প্যানেল চেঞ্জ হয়েছে, আবার নতুন অ্যাপ্লাই হয়েছে, তারা বলছে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। তো দেখা যাক ফার্দার রিইনভেস্টিগেশন তখনই হয় যদি ইনভেস্টিগেশন বন্ধ হয়। এখানে ফার্দার ইনভেস্টিগেশন মানে একজন ধরা পড়েছে, বাকিরা কারা। আমরা যেটা বলছি আরও প্রভাবশালী ব্যক্তিত্ব জড়িত। অবভিয়াসলি এক্স সিবিআই ডাইরেক্টর উপেন বিশ্বাস স্বজন বলেছে, আমি তাকে অত্যন্ত শ্রদ্ধা করি। তিনি লালু প্রসাদদের মতো যদি একজন চিফ মিনিস্টারকে, ইনকামবেন্ট চিফ মিনিস্টারকে অ্যারেস্ট করতে পারে, বা আমাদের এই রাজ্যে যে শিক্ষা দুর্নীতি হয়েছে তখনও হাইকোর্ট ওনাকে ডেকেছিলেন ওপিনিয়ন নেওয়ার জন্য, এবং আমি আপনার চ্যানেলে একটা ইন্টারভিউ দেখলাম যে উনি এই তদন্ত করছেন। আমি বলবো দেখুন এই ধরনের প্রভিশন আছে, এই ধরনের প্রভিশন আছে। সিবিআই যেমন হচ্ছে তারা এই যে স্লো কাজ করছে বা কিছু কিছু জায়গায় অদক্ষতা প্রমাণ করছে, আমি এই আপনাদের এই মাধ্যমে আমি বলতে চাইবো যে এর আগে কিন্তু এরকম হয়েছে, হাইকোর্টে শিক্ষা দুর্নীতি নিয়ে উপেন বিশ্বাস স্যারকে ডাকা হয়েছিল, বা একটা সাউথের একটা কেস নিয়ে সেই কেসে সিটের প্রধান ছিল যিনি যার কালকে স্মরণ সভায় গেলেন পঙ্কজ দত্ত স্যারকে কিন্তু সেই টিমে রাখা হয়েছিল। তা আমার মনে হয় এই প্রভিশনে রাখা উচিত যে উপেন বিশ্বাস স্যারকে দরকার পড়লে এই কেসে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট ট্যাগ করুক, যাতে আমাদের এই যে ট্রুথ এটা বেরিয়ে আসে। আমি বলবো ইমিডিয়েট ওনার মতো দক্ষ একজন যদি প্রাক্তন অফিসার এই কেসে যুক্ত হয়, তাহলে দেখুন অনেক কিছু আমরা সিবিআইকে জিজ্ঞাসা করছি, সিবিআই আমাদের এক এক রকম বুঝিয়ে দিচ্ছে। সেই কেসটায় আমি বলবো যে উপেন বিশ্বাস স্যার যখন নিজে বলেছেন এই কথা, এবং আমি বলবো ওনাকে অন্তত কেসে হেল্প করে, যেমন সন্দেশখালী কেসে হাইকোর্ট সম্ভবত কোর্ট মানে বান্ধব হিসাবে যোগ করেছিল জয়ন্ত নারায়ণ চ্যাটার্জিকে, লয়ারকে, তাহলে কেন করা যাবে না? আমার মনে হয় এইটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের এই পাওয়ারটা আছে, তারা চাইলেই তাদের পাওয়ার এক্সারসাইজ করতে পারেন এবং কেসটা আরও বেশি ভালোভাবে ইনভেস্টিগেট করা যায় বলে আমার ধারণা। কারণ এই ধরনের লোক থাকলে কিন্তু সুবিধা, কারণ শিক্ষা দুর্নীতিতে কিন্তু উপেন বিশ্বাসের পুরো একদম সেই মাকড়সার জালটা এঁকে দিয়ে যেভাবে হেল্প করেছিল, হাইকোর্ট তাতে খুশি হয়েছিল। আমার মনে হয় ওনাকে ইমিডিয়েট এই কেসে নিযুক্ত করলে ভালো। মানে সিবিআই তদন্ত করবে, বাট অ্যাটে ওই যে যেমন কোর্ট বান্ধব হিসাবে জয়ন্ত নারায়ণ চ্যাটার্জি, অবভিয়াসলি কোর্ট বান্ধব হিসাবে যে জয়ন্ত নারায়ণ স্যারের মতো স্যারদের হাইকোর্ট থেকে দায়িত্ব দেয়, আমি বলবো এই দুটো লোককে দায়িত্ব দিলে ভালো হবে। একটা হচ্ছে উপেন বিশ্বাস স্যার আর একটা জয়ন্ত নারায়ণ চ্যাটার্জি, এই দুজনকে দরকার।